ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সাংবাদিক সম্মেলন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দুর্নীতি হোক বা বঞ্চনা, ওয়াকআপ হোক বা এসআইআর, মূল্যবোধের রাজনীতি একমাত্র প্রতিকার দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন হলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলার মোড়ে একাধিক দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য কোষাধ্যক্ষ জালালউদ্দিন সাহেব বলেন, 2011 সালে 18 এপ্রিল দিল্লিতে এই পার্টির সূচনা হয়। পার্টির মূল উদ্দেশ্য দুর্নীতি মুক্ত করা, স্বচ্ছ ভারত গড়া, যেখানে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। সমস্ত রাজনৈতিক দল মূল্যবোধের কথা বলে কিন্তু মূল্যবোধকে উদ্দেশ্য নিয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করে না। উপস্থিত ছিলেন কুরবান আলী লস্কর, জেলা সভাপতি জালালউদ্দিন, রাজ্য কোষাধ্যক্ষ নুরনবী সর্দার, মগরাহাট পশ্চিম বিধানসভার প্রেসিডেন্ট মনোয়ার হোসেন, পার্টির কনভেনার। আজকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সম্মেলন তথা প্রকাশ্য সমাবেশ হবে। তারই প্রস্তুতি এবং সে বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য বাকি দক্ষিণ চব্বিশ জেলার কাছে একটি মেসেজ পৌঁছানোর জন্য আজকে সম্মেলন আহ্বান করা হয়েছে। যে সম্মেলন হতে যাচ্ছে আগামী 11ই জানুয়ারি সকাল 10টা থেকে কর্মী সম্মেলন হবে এবং বিকাল 3টা থেকে ঘোলার মিলন মোড়ে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এই সম্মেলনে যে থিম রেখেছে সেই থিমটা হচ্ছে দুর্নীতি হোক বা বঞ্চনা, ওয়াকআপ হোক বা এসআইআর, মূল্যবোধের রাজনীতি একমাত্র প্রতিকার। আপনারা থিম দেখেই বুঝতে পারছেন যে বর্তমান পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে 4টি বিষয়কে আমরা থিমের মধ্যে রেখেছি সেই 4টে বিষয়ই এখন এটি বার্নিং ইস্যু। ওয়াকআপ যেমন করে জাতি বিদ্বেষকে সামনে রেখে করা হয়েছে, এসআইআর গোটা ভারতবর্ষের মানুষকে এবং আমরা যে পশ্চিমবঙ্গে রয়েছি এই পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে যে এসআইআর শুরু হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে ভোটারদেরকে, জনগণকে উদ্বিগ্ন করা, প্রতিটি সময়ে তারা একটা আতঙ্কের পরিবেশে যাতে বসবাস করতে পেরে দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করতে না পারে, মূল্যবৃদ্ধির ব্যাপারে প্রশ্ন করতে না পারে, পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে বাইরে, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো ঘটছে, যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার জন্যে যে কাণ্ড গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘটছে সে ব্যাপারে যাতে জনগণের না নজর থাকে তার জন্যে এই এসআইআর নাম দিয়ে এভাবে জনগণকে তার মধ্যে তাদেরকে নিয়োজিত করে রাখা হয়েছে। আপনারা দেখেন যে ভারতবর্ষের স্বাধীনতার পরে এসআইআর নামে হয়নি, এসটা বাদ দিয়ে বাকিটা হয়েছিল, কিন্তু এই যে বিশেষ শব্দটা জুড়ার পরে যা যা চাওয়া হয়েছে, যারা এটা করেছে তারা জানে। খোদ আপনারা জানেন নরেন্দ্র মোদীর ব্যাপারে, নরেন্দ্র মোদীকে যখন আরটিআই করা হয়েছে তার নথি জানার জন্যে, সেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এই নথি দিতে বাধ্য নয়। অথচ একজন প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রত্যেক বছর যে সমস্ত এলাকায় বন্যা হয় সেই বন্যা কবলিত এলাকাতে বানের জলে কাগজপত্র ভেসে যায়, তাদের ঘর বাড়ি ভেসে চলে যায়, তাদের পক্ষে সেই সমস্ত সব কাগজ রক্ষা করা সম্ভব হয় না, তাদেরকে কাগজ নিয়ে যেতে হচ্ছে। এরকম একটা সাংঘাতিক জায়গায় নিয়ে আসা হয়েছে ওয়াকআপ নিয়ে। ওয়াকআপ কি হয়েছে যে ওয়াকআপ এমন একটি বিষয় যে ভারতবর্ষে শুধুমাত্র মুসলমানদের জন্য ওয়াকআপ এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের জন্য, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জন্য যে সম্পত্তি তাদের মন্দির বা তাদের ধর্মীয় স্থানে যেগুলো দান করা হয় সেগুলো দেবত্ব সম্পত্তি বলে। এটা ভারতবর্ষের 25 নম্বর যে সংবিধান রয়েছে, সংবিধানের 25 নম্বর ধারায় যেটা বলা হয়েছে সেটা খুব
ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকে ধর্মাচরণের ব্যাপারে তারা স্বাধীন এবং এ ব্যাপারে তারা স্ব জায়গায় স্বাধীনভাবে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে, এমনকি প্রতিষ্ঠানের ব্যাপারেও। অথচ ওয়াকফের ব্যাপারে খুব ক্লিয়ার করে কিনা বলা হয়েছে যে মুসলমানরা কোনো জায়গাতে কোনো একটা সম্পত্তি তারা মাদ্রাসা বা মসজিদ বা মক্তবের নামে যেটা দান করবে সেটা ওয়াকফ হিসাবে গণ্য হবে। শরীয়তের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে অর্থাৎ পার্সোনাল ল বোর্ডের যে ভাবনা, সেই ভাবনাতে এটা ক্লিয়ার যে এই মুখ দিয়ে যে এই দানটা একবার ঘোষণা করে সেটা ওয়াকফ সম্পত্তি হিসাবেই শরীয়তি দৃষ্টিতে সেটা কার্যকরী হয়। অথচ আমাদের কি বলা হচ্ছে যে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে কেউ এখন ওয়াকফ সম্পত্তি দান করতে গেলে একাধিক ক্রমে 5 বছর তাকে করতে হবে, যে প্র্যাকটিসিং জায়গায় নিয়ে যেতে হবে। অথচ ভারতবর্ষে ইলতুৎমিশের সময় থেকে প্রথম যে এই ওয়াকফ সম্পত্তির মধ্য দিয়ে প্রথম যেটা করা হয়েছিল যে তাদেরকে যা দাতব্য চিকিৎসালয়ের ব্যাপারটাই করা হয়েছিল। ওয়াকফ সম্পত্তির মূল উদ্দেশ্য ছিল যে চিকিৎসা ব্যবস্থা। পরবর্তীকালে যে মক্তব এবং টোলের যে সিস্টেম হয়েছিল, যে গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করেছিল এই মক্তব, সেই মক্তবের জমি কোথা থেকে এসেছিল? ওয়াকফ সম্পত্তি থেকে এসেছিল। আজকে সেই ওয়াকফকে রেজিস্ট্রির নাম করে জমি মাফিয়ারা আত্মসাৎ করবে এবং কেন্দ্র সরকার সেটার জন্য একটি আইন জারি করেছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এটাকে স্টে করে দিয়েছে এবং কয়েকটা ব্যাপারে তারা তাদের নোট দিয়েছে। তারপরে তারা উমিদ পোর্টাল করেছে এবং উমিদ পোর্টালের ভিতর দিয়ে তারা সেখানে করছে। আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি দেখলাম? এই দুটো ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে যখন ওয়াকফের ব্যাপার হয়েছে তখন মুখ্যমন্ত্রী সবচেয়ে হাস্যকর এবং অত্যন্ত আপত্তিকর একটি শব্দ ব্যবহার করেছিল মুর্শিদাবাদের জনসভায়, যে ওয়াকফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না, তাহলে সবচেয়ে বড় শত্রু হব আমি, পশ্চিমবঙ্গে ওয়াকফ কার্যকরী করতে দেব না। আমরা কি দেখলাম? আপনারা দেখুন, এলার যে ল্যান্ডের যে ইন্টারনেটে আপনারা সার্চ করুন, গোটা ওয়াকফ সম্পত্তি 1 নম্বর খতিয়ানে চলে গেছে। মসজিদ নাম করা হয়েছে কিন্তু খতিয়ানে 1 নম্বরে চলে গেছে। আপনি রেজিস্ট্রি করতে যাবেন, করতে পারবেন না, সেখানে রেস্ট্রিক্টেড করা হয়েছে। এগুলো নিয়ে এটা কোনো রাজনৈতিক দলের কাজ নয়। রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির কাজ হচ্ছে জনগণ নিয়ে তার কারবার। জনগণের যে অভাব অভিযোগ, সেই অভিযোগগুলো পূরণ করাটাই হচ্ছে তার কাজ, এবং সেখানে তার কি বিকল্প আছে সেই ধরনের নীতি দিয়ে অবলম্বন করছেন কিনা সেটা দেখা দরকার। কিন্তু হুমায়ুনের বাবরি রাজনীতি নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে এই পথটা দেখিয়েছে কে? কেন্দ্রের মোদী সরকার। রাম মন্দিরের ধুয়ো তুলেই ক্ষমতায় এসছে। আর নিজের গড় ঠিক রাখার জন্যে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, তার আগে তারকেশ্বরে স্কাইওয়াক এবং দুর্গাঙ্গন এগুলো করছে। অপরদিকে আরেকজন বাবরি মসজিদ করছে বলে সে যে উদ্দেশ্যেই করুক, সে ব্যাপারে আমার সাথে তো আলোচনা হয়নি বা আমাদের দলের সাথে আলোচনা, সেটা তারা জানে, কিন্তু তাকে সাসপেন্ড করছে। যিনি সাসপেন্ড করছেন সেই দলের সুপ্রিমো একাধিক মন্দির করছেন এবং ঘোষণা করছেন ওপেন, মানে সবাই প্রকাশ্য সবাই আপনারা দেখেছেন, আমি এইটা করেছি, আমি ওই মন্দির করেছি, আমি এইটা করব, আমি করেছি, আমরা এটা করেছি কিনা আপনারা বলুন সাক্ষী দিন। জনগণের তখন আমরা যখন দেখবো আমরা আসলে মানুষরা না খেতে পেয়ে মারা যাচ্ছে। অনেক মানুষ আজও পর্যন্ত তারা অভাবের জ্বালায় তারা নিজেদেরকে কিভাবে তাদের দৈনন্দিন সংসার চালাবে সেই নিয়ে তারা ব্যতিব্যস্ত। আর সরকার সেখানে একাধিক মন্দিরের ঘোষণা দিয়ে করছে এবং সরকারি টাকায়, এটা কখনো কাঙ্ক্ষিত ছিল না। ফলে এ ব্যাপারে একটাই নীতি হওয়া দরকার ছিল যে আমি যদি মন্দির করে দলের সুপ্রিমো হতে পারি, তাহলে আমার একজন সাথী, হুমায়ুন তো তৃণমূলের এমএলএ, তাহলে সে যদি একটা মসজিদ করে তাহলে তাকে আমি সাসপেন্ড করতে যাবো কেন? তাহলে দেখা যাচ্ছে তার দ্বিচারিতা যেমন এসআইআর এর ক্ষেত্রে, যেমন ওয়াকফের ক্ষেত্রে, এক্ষেত্রেও তার দ্বিচারিতা জনগণের সামনে তুলে নিয়ে এসছে। এই দ্বিচারিতাটা হওয়া ঠিক না। আমাদের যারা যেটা বলেন ওইটাই, ভারতবর্ষের রাজনীতিতে মানুষের যে ইচ্ছা সেটা পূরণ করতে পারছে না দূরসারে কেউ। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মানুষ ভালো থাকবে যখন মানুষ মনে করবে কোনো সরকার তার ইচ্ছা পূরণ করতে পারছে না, পরিবর্তন করবে। গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন গণতন্ত্রের ধারাবাহিকতা। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি হয়েছে যেখানে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না, সরকার গণতান্ত্রিকভাবে তৈরি হচ্ছেও না। দুর্নীতি, ওয়াকফ ইত্যাদি সংবিধানের বাইরে গিয়ে
সরকার কাজ করছে। সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতাকে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। মৌলিক অধিকার লঙ্ঘন করলে আদালতে মামলা করা যায়। কিন্তু বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ওয়াকফ আইন আনা হলো। ওয়াকফ আইন এনে একটা সম্প্রদায়কে ব্যতিব্যস্ত করার চেষ্টা করা হলো, যেটা পুরোপুরি সংবিধান বিরোধী। আইন পাশের পদ্ধতিটাও ভুল ছিল, অসাংবিধানিক ছিল। গভীর রাতে আইন পাশ করা হয়েছিল, যার গণতন্ত্রের যে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে আইন পাশ করার ক্ষেত্রে মতামতের যে জায়গা, সেটা দেওয়া যায়নি। আরেকটা কথা বলে রাখি, ভারতের যে সংসদীয় গণতন্ত্র, এখানে যদি কেন্দ্রীয় আইনসভায় কোনো বিল পাস হয়, তা আটকানোর ক্ষমতা কোনো রাজ্য সরকারের নেই। তামিলনাড়ু সরকার যদি বিধানসভা বিল পাসও করে, তবু আটকাতে পারে না। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি ওয়াকফ কার্যকর দেবো না, এসআইআর কার্যকর দেবো না। এটা হচ্ছে বোকাপাড়ায় গোল বিক্রি করা। কেন্দ্রীয় পার্লামেন্টের কোনো আইন কোনো রাজ্য সরকার আটকাতে পারে না। ভারতীয় সংবিধানে সে জায়গাটা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াকফ আইন কার্যকর হলো। এসআইআরের মাধ্যমে একটা অন্য জিনিস হচ্ছে, এক স্বচ্ছ ভোটার তালিকা তৈরির বদলে মানুষকে জ্বালাতন করা, বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়া, যাতে করে জনগণের সমর্থন ছাড়াই সরকার তৈরি করা যায়। একটা স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশনার, বিরোধী দলের আস্থা অর্জন করা তার প্রধান দায়িত্ব ছিল। জনগণের প্রতিনিধিত্ব দ্বারা তার সাংবিধানিক অধিকার ছিল, কর্তব্য ছিল। সেখানে দাঁড়িয়ে আদালতে 3টি বড় মিথ্যা কথা বলেছেন। এক, তিনি বলেছেন 2002 সালে এসআইআর হয়েছিল, সমস্ত নাগরিকের নথি যাচাই করা হয়েছিল, একদম ভুল। সমস্ত নাগরিক নথি যাচাই করা হয়নি। 2, সংসদে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে 2002 সালে 4টি নথি যাওয়া হয়েছিল, আমরা চাচ্ছি 11টা নথি, কিন্তু না, 2002 সালে কোনো নথি যাওয়া হয়নি, শুধু তাদের নথি যাওয়া হয়েছে যা সন্দেহ করা হয়েছিল। 3, নাগরিকত্ব যাচাই করা হয়নি। এটা সংবিধান বিরোধী। কে ভারতের নাগরিক নাগরিক নয়, এটা দেখবে স্বরাষ্ট্র দপ্তর, কিন্তু ঘুর পথে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশনারকে দিয়ে এসআইআর মাধ্যমে এটা করা হচ্ছে। এর চাইতে এনআরসি ভালো ছিল। এমন পরিবারের নাম বাদ যাচ্ছে, 52 সালে দলিল আছে, কিন্তু তাদের নাম নেই। আশ্চর্যজনক বিষয় হচ্ছে 2002 সালে যে ভোটার লিস্টটা, সেখানে বাংলায় নাম ছিল সর্দার, ইংরাজি SARDR, সেখানে হচ্ছে SADDARI। ইচ্ছাকৃতভাবে ম্যাল প্র্যাকটিস করা হয়েছে। BLFs ইচ্ছাকৃতভাবে বাংলা নামটা অন্যভাবে তুলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে নামের বানান ভুল। নামের বানান ভুল না, 2 রকম নাম, 2 রকম বানান। এই ক্ষেত্রে তাদের হেয়ারিংয়ে ডাকার চেষ্টা করা হচ্ছে। এই জায়গায় হিন্দু মুসলিম নির্বিশেষে কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে না। দুটো সরকার জনগণের যেটা ইস্যু, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যার উপরে রাজনীতি হওয়া উচিত, সেই ইস্যুগুলিকে বাদ দিয়ে তারা ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছে। এই জায়গায় দাঁড়িয়ে ওয়েলফেয়ার পার্টি বলতে যাচ্ছে, প্রকৃত রাজনীতি সেখানেই হবে যেখানে মূল্যবোধের ধারণা থাকবে, জবাবদিহিতার চেতনা থাকবে এবং মানুষ পুরোপুরি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে জনগণ হাতেই ক্ষমতা থাকবে। গণতন্ত্রে বলা হয় যে জনগণ সবচেয়ে বড় ক্ষমতার মালিক, তার ক্ষমতার মাধ্যমে, তার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। কিন্তু বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় রাজ্য সরকার অনেক ক্ষেত্রে বিরোধী দলের কাউকে ভোটে দাঁড়াতেই দেয় না, কেন্দ্র সরকার EVM কারচুপি করে। এই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতা জনগণের হাতে নেই। এই গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার, একটা সুন্দর দেশ গড়ে তোলা, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে ভালোভাবে থাকবে, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে না, এইরকম একটা দাবি নিয়ে ওয়েলফেয়ার পার্টি 26 সালে বিধানসভা লড়বে। আলাপ আলোচনার মাধ্যমে রাজনীতিতে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন হয়, এই মুহূর্তে বলা সম্ভব নয়। বিধানসভার ভোটের সময় আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সবচেয়ে প্রথম সাম্প্রদায়িক শক্তিকে কোনোভাবে সুযোগ সুবিধা দেওয়া যাবে না এবং রাজ্য সরকারকেও পুরোপুরি বিশ্বাস করা যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবস্থান। ঠিক আছে, আপনারা কি কারোর সঙ্গে জোট করছেন না নিজেরাই শুধু জানাচ্ছেন? আলোচনা চলছে, এটা আলোচনা পর্যায়ে। কারোর সঙ্গে জোট বাঁধতে থাকবে, সেখানে আমাদের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আপনারা দুটো দলকে এখন শাসক ওয়েলফেয়ার পার্টি সেই রকম একটা দিকে এগোতে চাচ্ছে, দুটো শাসক দলের বাদে তৃতীয় বিকল্প কোনো শক্তিশালী বিকল্প গড়ে তোলা যায় কিনা। এছাড়া একরকম পরিস্থিতি হবে, নাহলে আবার সিদ্ধান্ত হবে। রাজ্য পর্যায়ে বসে একটা আলোচনা করা হবে। ঠিক আছে, যেহেতু ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সাউথ সম্মেলন 11ই জানুয়ারি অনুষ্ঠিত হবে এইখানে আমাদের জেলার মগরাহাট ব্লকে। এই যে জায়গায় আপনারা আজ এসছেন এখানে, তো এর কনভেনার হিসেবে অর্গানাইজ করছি। আর পার্টির ছাত্র সংগঠন ফ্র্যাটার্নিটি মুভমেন্ট ছাত্র সংগঠন, তার স্টেট প্রেসিডেন্ট আমি, এবং পার্টির সঙ্গে পার্টির জেলা সভাপতি, জেলা বডি সদস্য। এই পার্টি করার উদ্দেশ্য কি?
এই পার্টি করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই পার্টি সবসময়ই বলে আসছে এবং পার্টির মূল আদর্শ হচ্ছে যে মূল্যবোধের মাধ্যমে আমরা যদি আমরা লক্ষ্য করি, তাহলে মূল্যবোধ এমন সব রাজনৈতিক দল আছে তাদের মূল্যবোধহীন সেটা পরিস্ফুটিত হয়, মুখে হয়তো বলে, কিন্তু ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ন্যায় এবং নিষ্ঠা এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সেই জন্মলগ্ন থেকে এর কার্যক্রম পরিচালনা করছে। কি সেই দ্বারা? যেমন আপনি দেখতে পারেন, এই যে এখনই কথা হচ্ছিল, হিডকো যে এটা নিয়ে নিয়েছে আপনার মসজিদের জায়গা, সেখানে দখল করে নিয়ে বিক্রি করে দেওয়ার যে পায়তারা করেছিল, সেখানে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সেখানে একটা অন্যতম ভূমিকা পালন করেছে। এরকম বিভিন্ন এসআইআর, ওয়াকআফ, আপনারা যদি দেখেন ওয়াকআফ নিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বিস্তরভাবে সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন সংগঠিত করছে, এবং যাতে করে ওয়াকআফ এই যে আইন 2025 অলরেডি কেন্দ্র সরকার নিয়ে এসছে, সেটা যাতে অবিলম্বে বাতিল হয় তার জন্য তৎপর, এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে নিয়ে কাজ করছে। বিভিন্ন উদাহরণ দেওয়া যায়। এসআইআর নিয়ে আমাদের বিভিন্ন হেল্প ডেস্ক থেকে শুরু করে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করেছি, যাতে প্যানিকের মাধ্যমে মানুষ, আমরা দেখেছি এসআইআর যখন থেকে ঘোষণা হয়েছে তখন মানুষ প্যানিকের মধ্যে ছিল, ভয় ভীতির মধ্যে অনেকে নিজেদের জীবনটা দিতেও কুণ্ঠাবোধ করেনি ভয়ে। তো সেইটার ব্যাপারে আমরা অনেক সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করেছি, যাতে মানুষ সচেতন হয়, ভয় না পেয়ে অন্তত এসআইআরকে সামনে। আপনার এলাকায় কতটা বিস্তার লাভ করেছে, মানে এই পার্টির বিস্তার কতটা এসছে? অলরেডি আমরা যখন থেকে পার্টি লঞ্চ হয়েছে তখন থেকে মগরাহাট পশ্চিমে বিভিন্ন সময়ে আমরা পঞ্চায়েত বলুন, আপনার বিধানসভা বলুন, আমরা বিভিন্ন যে সময়ে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি, এবং তার মোটামুটি আমরা যেটুকু লক্ষ্য করেছি সেখানে ভালো ফল না হলেও মোটামুটি একটা রেজাল্ট আমাদের এসছে, এবং কর্মী সংখ্যার যে গ্যাদারিং আমরা সেটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদের ওয়েলফেয়ার পার্টিতে কোনো পার্টি দিয়েছে? আমরা তার আগের বারে দিয়েছিলাম, আমাদের প্রার্থী দিয়েছিলাম, তো সেখানে বিশাল একটা লক্ষ্য করা গেছে জনগণের মাধ্যমে। মোটামুটি আমরা একটা সামনে নিয়ে আসতে পেরেছিলাম জনগণকে। আমরা বিভিন্ন বাইক র্যালি, বিভিন্ন ক্যাম্পেইন এবং জনগণের কাছে জনমুখী কর্মসূচি তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচি রেখেছিলাম। এখনকার কি আপনাদের এসআইআর এর যত হাজার কর্মী বিএলও নিয়োগ করতে হয়েছে তা সরকারি তত্ত্বাবধানে নিয়োগ করা হয়েছে, এবং সেই ব্যাপারে যা যা বিড়ম্বনা তৈরি করা হয়েছে সেই বিড়ম্বনাটা প্রত্যেকটাই মেনে নেওয়া হয়েছে। অথচ এ ব্যাপারে তারা এই ধরনের, মুখ্যমন্ত্রী এই ধরনের একটা কথা বলে মানুষের মধ্যে আস্থা নিয়ে আসার পরেও তাদেরকে আবার পথে দাঁড় করিয়ে দিয়েছে রাত্রি, এবং প্রচুর পরিমাণে মানুষ। আমরা তো বর্তমান প্রত্যেক দিন এসআইআর এর ইতিহাসে আমরা জানতেই পারছি, প্রত্যেকদিন পত্রিকা খুললে দেখা যায়, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কি অবস্থা হচ্ছে। দুর্নীতি, এ তো একটা মানে রূপকথার ইতিহাস তৈরি হয়ে গেছে দুর্নীতি নিয়ে। কোন জায়গায় দুর্নীতি নেই? সমস্ত ক্ষেত্রে যদি কোনো একটা নেতা যদি যে গাড়িটা চাপছে সেই গাড়ির প্রত্যেকটা চাকা, তার প্রত্যেকটা পার্টস, আর প্রত্যেকটা দামের মধ্যে দুর্নীতির টাকা ঢুকে রয়েছে সমস্ত ক্ষেত্রে। আলটিমেট কি হচ্ছে, যে এর ভিতর দিয়ে মানুষরা সে জায়গায় যাচ্ছে যে তাদের মূল্যবৃদ্ধির ভিতর দিয়ে এই দুর্নীতির যে অত্যাচার, সেই অত্যাচারের মূল্য চোকাতে হচ্ছে। বঞ্চনা যদি বলা হয় তাহলে বলা হয়েছে যে না, সরকার তো যে অনুদান দিচ্ছে, তাহলে বঞ্চনা কি করে হচ্ছে? বঞ্চনা এই জায়গায় হচ্ছে যে আপনারা দেখুন, শুধুমাত্র ওষুধের কথা বললে জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে, আর ওষুধের মূল্যগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে, আপনারা জানেন। তাহলে ওষুধের মূল্য বাড়িয়ে জিএসটি কমিয়ে দিয়ে তাহলে পার্সেন্টেজে কি হলো? হিসাব করে এখন দেখছি যে আমি যে ওষুধটা খাই সেই ওষুধের দাম এখন বর্তমানে কি হচ্ছে, যেটা 170 টাকা ছিল 187 টাকায় কিনতে হচ্ছে, মানে 17 টাকা বেড়েছে দিতে হচ্ছে। ছিল 155 টাকা, হয়েছে 170 টাকা, জিএসটির পরে 187 টাকা করে, তারপর তার পার্সেন্টেজ কেটে দেওয়া হচ্ছে। আলটিমেট কি হচ্ছে, গোটা সমস্ত দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এভাবেই মানুষদেরকে একরকম একটি বঞ্চনার মধ্যে নিয়ে আসা হয়েছে, এনে তাদেরকে সীমাহীন এক
খাদের কিনারায় এনে দাঁড় করা হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে 2011 সালের বাম, কংগ্রেস এবং বামের সময় আমাদের পশ্চিমবঙ্গের মোট ঋণ ছিল 1,86,000 কোটি টাকা। আর এই 15 বছরে সেটা দাঁড়িয়েছে কোথায়? প্রায় 7 লক্ষ কোটি টাকার মতো। তাকে বহন করতে হবে সাধারণ মানুষকে। তাহলে যে অনুদানগুলো দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার হোক, সবুজ সাথী হোক, আর ওই যে সমব্যথী সাথী হোক, মানে জীবন তো অবস্থায় যে দান আর মৃত ব্যক্তির জন্য যে দান, তাকে যেখানে সমাধিস্থ করা হবে বা তার যেখানে শেষকৃত্য হবে সেখানেও যে দান, সবগুলোর আলটিমেট বোঝাটা জীবন্ত মানুষের উপরেই এসে চেপে যাচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতিতে মানুষদেরকে যদি প্রকৃতপক্ষে অর্থনৈতিক সুফল দিতে হয়, তাহলে কোনো রকম চালাকি, কোনো রকম রাজনৈতিক খেল বাদ দিয়ে শুধুমাত্র জনগণের কল্যাণের জন্যই যদি করা যায়, না করা হয়, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যদি জবাবদিহিতার চেতনা না থাকে, মূল্যবোধ যদি না থাকে, তাহলে কোনো মানুষের পক্ষে জনগণের শেষ যে সমাধান, সেই সমাধান সম্ভব নয়। সেই জন্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তার যে সূচনা, সেই সূচনা আমাদের এই জেলা সম্মেলনের ভিতর দিয়ে হবে। এবং আমাদের যে থিম দেখে বুঝতেই পারছেন যে মানুষের যা বার্নিং ইস্যু, সেই ইস্যুকে আমরা ইস্যু করে আগামী রাজনীতিতে নিজেদেরকে প্রতিযোগিতার ময়দানে হাজির করাবো। সেটাকে নিয়ে আজকে এই সম্মেলন। সকলকে ধন্যবাদ। পার্টি রয়েছে, আপনারা প্রত্যেকটা পার্টির যদি তাদের গঠনতন্ত্র দেখেন, কোনো পার্টি তার গঠনতন্ত্রের কোনো জায়গায় লেখেনি যে জবাবদিহিতার চেতনা নিয়ে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে। ওয়েলফেয়ার পার্টি একমাত্র পার্টি যে ভারতবর্ষে যে মনে করে যে সে জবাবদিহিতার ভিতর দিয়ে সামনে যাবে এবং নৈতিক মূল্যবোধকে আধার করে ভ্যালু বেসড পলিটিক্যাল পার্টি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। মূল কারণ হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যত রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, কেই মূল্যবোধের কথা বলে, কিন্তু মূল্যবোধকে আধার করে তার কর্মকাণ্ড পরিচালনা করে না। আপনারা স্বাধীনতার পরে এত বছর চলে যাওয়ার পরে এত কম সময় ধরে ভাবলেন কেন? এর আগেও পার্টি সম্পর্কে তাহলে ভাবনাটা অনেক দিন থেকে হচ্ছিল, এর আগেও ভাবনা ছিল, কিন্তু যে কোনো জিনিস যদি ঠিকঠাক করে তৈরি করতে হয় তাহলে একটু সময় নিয়ে সে নিয়ে একটা সুচিন্তিত ভাবনার ভিতর দিয়ে একটা দল প্রতিষ্ঠিত করলে সেটা একটা লং টার্ম প্রসেসে চলতে পারে। সেই জন্য দীর্ঘ আলাপ আলোচনার ভিতর দিয়ে কীভাবে এই দলকে আমরা